তপ্ত নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে মনমরা হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তিথি। তার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো অপ্রকাশিত কথা, কিছু কষ্ট, কিছু স্মৃতি, আর কিছু অনুভূতি। কাল ওর কি হয়েছিল ও নিজেও জানে না। জ্বরটা একটু এখন অনেকই কমেছে, কিন্তু জ্বরের প্রভাব এখনো পুরোপুরি যায়নি। আজ প্রায় 2 দিনে তিথির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এই 2 দিনে সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। পেছন থেকে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখে স্নেহা দাঁড়িয়ে আছে। স্নেহা তিথির পাশে এসে তার হাতে একটা পার্সেল ধরিয়ে দেয়। তিথি ফুলকুচকে জিজ্ঞেস করে, এতে কি আছে? স্নেহা মৃদু হেসে পার্সেলটি খুলে দেখতে বলে। তিথির অনিচ্ছা থাকা সত্ত্বেও পার্সেলটি খুলতে শুরু করে। পার্সেলের পুরো ব্যাপারটি খুলে সে অবাক হয়ে স্নেহার দিকে তাকিয়ে রয়। এতগুলো উপন্যাস কে পাঠিয়েছে? স্নেহা তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেউ একজন তোর মন ভালো করার জন্য এই এতগুলো বই পাঠিয়েছে। খুলে দেখ, বুঝতে পারবি কে পাঠিয়েছে। তিথির আর সময় ব্যয় না করে এক এক করে সব উপন্যাস বই দেখতে থাকে। হঠাৎই সেখানে একটি চিঠি পায়। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে চিঠিটা খুলে পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল, আমার বোকা হরণে, হয়তো তোর জ্বর এখন অনেকটাই কমেছে আশা করি। জানি না তোর মনে এখন আমার জন্য কি চলছে, রাগ, অভিমান নাকি ঘৃণা। আমি জানি তুই মন খারাপ করে বসে থাকবি, তাই তোর জন্য এই ছোট্ট উপহার। আমি সব সময় তোর মুখে হাসি দেখতে চাই। এই উপন্যাস তোর পছন্দের, মনে আছে একবার তুই খুব কান্না করেছিলি উপন্যাস বই কিনে দেওয়ার জন্য? তখন হয়তো আমার সামর্থ্য ছিল না, কিন্তু এখন লক্ষ লক্ষ উপন্যাস বই কিনে দেওয়ার সামর্থ্য আমার হয়েছে। এখানে প্রায় 1000-এর উপরে বই আছে। এখানে তোর সব পছন্দের লেখিকার বই রয়েছে, যেটা কিছু পড়তে পারিস। শুধু একটা ইচ্ছে আমার, মন খারাপ করে বসে থাকিস না। এটা যে আমাকে ভীষণ পোড়ায়। তুই বলেছিল না যাতে তোর সামনে আর না আসে? বিশ্বাস কর, আর আসবো না, সত্যি আসবো না। তোর ঘৃণা আমি নিতে পারি না। জানি না আমি কেন অপরাধ করেছি যে তুই আমায় ভুল বুঝলি। সবসময় মনে রাখবি, আমরা চোখের সামনে যা দেখি সবসময় তা কিন্তু ঠিক হয় না। কেন বুঝিস না তুই আমায়? কখন বুঝবি বলতো? আর কখনো এই চেহারা তোর সামনে আসবে না রে। তোকে কখনো দেখতে হবে না এই মুখ। কিন্তু এটাই শোনো রাখ, তোকে আমি ছাড় দিয়েছি ঠিকই, কিন্তু ছেড়ে দেয়নি। আমাকে যেভাবে অগ্নিশিখা জ্বালাচ্ছিস না, একদিন ঠিক সেইভাবে তোকে সহ উত্তপ্ত শিখা চলবো। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকিস। অতঃপর তোকে বলবো, ভালো থাক, যত অভিমান রাগ কর, যত খুশি কর, কিন্তু শুধু সেটা আমার জন্য। যেদিন এইসব অন্যের হবে, সেদিন তোকে সহ নিয়ে অগ্নিসংযোগে দহনে দহনে পড়ব। এতে তোমার ঘৃণিত পুরুষ। তিথি চিঠিটা পড়ে চোখের জল আটকে রাখতে পারল, শব্দ করে কেঁদে উঠল। স্নেহা তিথির পিঠে হাত বুলিয়ে দিয়ে আকাশের পানে চেয়ে বলতে থাকে, ভাইয়া আজ 2 দিন হলো বাড়িতে আসে না, মা অনেক চিন্তা করছে। তিথি কান্না করতে করতে অবাক নয়নে স্নেহার দিকে তাকিয়ে বলতে থাকে, 2 দিন কোথায় ছিল উনি? খোঁজ নিস নাই? স্নেহা মাথা নাড়িয়ে বলে, ফোন করেছি কিন্তু রিসিভ করছে না। আজ শুধু আমাকে একটা টেক্সট পাঠিয়েছে যে এগুলো তোকে দেওয়ার জন্য। তারপর থেকে আর কথা হয় নাই। স্নেহা তিথির দিকে তাকিয়ে বলতে থাকে, তুই ওই দিন সব কিছু না জেনে চলে গিয়েছিলি কেন? তুই কি জানিস ভাইয়া আরমিনকে থাপ্পড় মেরেছিল? তিথি অবাক হয়ে তাকিয়ে থাকে স্নেহার পানে। স্নেহা আবারও বলতে শুরু করে, কিছু না বুঝেই তুই ভাইয়াকে ভুল বুঝলি শুধু শুধু। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, তুই কি আদেও ভাইয়াকে ভালোবাসিস, নাকি এটা শুধুমাত্র একটা পছন্দ, কোনটা? তিথি মুখে হাত দিয়ে কান্না করতে করতে বলে, আমি সত্যি সত্যি ওনাকে ভালোবাসি স্নেহা, খুব বেশি ভালোবাসি। তাহলে তুই কেমনে বলতে পারলি ঘৃণা করিস ভাইয়াকে? এটা কিভাবে বলতে পারলি? তোর কি একবারও মনে হয় না ভাইয়া তোর কথায় কষ্ট পেয়েছে বেশি? যাকে ভালোবাসিস তাকে কিন্তু বিশ্বাসও করতে হয় তিথি। তিথির চোখে জল মুছে স্নেহার হাত ধরে আকুতি হয়ে বলতে থাকে, বিশ্বাস কর স্নেহা, আমি আমি তখন আবরিনকে, আদিত্য ভাইকে জড়িয়ে ধরতে দেখে খুব রেগে গিয়েছিলাম। এর আগে বশীভূত হয়ে বলে ফেলেছি আমি, কিন্তু বিশ্বাস কর, আমার ভালোবাসায় কোনো খামতি নেই স্নেহা, কোনো খামতি নেই। বুঝলাম তো। এবার তোর দায়িত্ব ভাইয়াকে বাড়িতে ফিরিয়ে আনার।
তিথি চোখ ভালো করে মুছে নিজের মোবাইল খুঁজতে থাকে, বালিশের নিচে পড়ে থাকা মোবাইলটি তুলে কল লিস্টে দেখে আদিত্য ভাই নামে সেভ করা নাম্বারে তিথি কল দেয় 1 বার 2 বার 3 বার, কিন্তু অপর পাশে ব্যক্তিটি কল ধরছে না। তিথি হতাশাগ্রস্ত হয়ে মাটিতে বসে পড়ে, জোরে জোরে কান্না করতে থাকে। স্নেহা তিথিকে ভরসা দিয়ে বলে, আরে কান্না করিস না, ভাইয়া তোর ওপর বেশি দিন অভিমান করে থাকতে পারবে না। এবং সে মনে মনে আওড়ায়, যে 3টা বছর এত কঠিন সংগ্রাম লড়াইয়ে তোর চেহারা দেখা ছাড়া একদিনও থাকেনি, সে কিভাবে কিছু ভুল বোঝাবুঝির কারণে তোর থেকে দূরে থাকবে? এটা অসম্ভব। আদিত্য তীব্র গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে ইরফান বলে হচ্ছে, আরে ভাই আস্তে চালা, কখন না উপরে পাঠিয়ে দিস, এত তাড়াহুড়ো করেছিস কেন? আদিত্য গাড়ির সাইড মিরর এর দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ধর চেপে বলতে থাকে, লুক ব্যাক, সামওয়ান ইজ ফলোইং আস। ইরফান আর রুদ্র জানলা দিয়ে পেছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি কেউ তাদের ফলো করছে। আদিত্য গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে লেফট টার্ন নিয়ে গাড়ি চালাতেই থাকে, কিন্তু হঠাৎ তার ফোন বেজে ওঠায় সে সেদিকে একটু নজরই দিয়েছিল। ব্যাস, তাদের পেছনে গাড়িটি আদিত্যর গাড়িকে ধাক্কা দেওয়ায় আদিত্য টাল সামলাতে না পেরে একটা গাছের সাথে হালকা ঘর্ষণ হয়। পেছনের সিটে থাকা ইরফান আর রুদ্রের কিছু না হলো আদিত্যের মাথায় স্টিয়ারিং এর সাথে জোরে ধাক্কা লেগে মাথা ফেটে যায়। আদিত্য জোর জোর নিঃশ্বাস নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। ইরফান আর রুদ্র তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে আদিত্যকে নামিয়ে নেয়। আদিত্য কষ্ট করে হেঁটে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ে এবং ফোনের স্ক্রিনে আসা তিথির কলটি দেখে মুচকে হাসে। ইরফান আদিত্যের কাছে এসে বলে, ভাই চল তাড়াতাড়ি, তোর কপাল থেকে ব্লিডিং হচ্ছে প্রচুর, এখনই চিকিৎসা করতে হবে। আদিত্য ইরফানের দিকে তাকিয়ে হাত দেখিয়ে তাকে থামিয়ে দেয় এবং তিথির কলটি রিসিভ করে। কিছুক্ষণ নীরবতা, হয়তো দুজনের নিঃশ্বাস অনুভব করছে। তিথি নীরবতা ভেঙে বলে উঠছে, আদিত্য ভাই। আদিত্য মোবাইলটি বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখে, তারপর কানে দিয়ে বলে, হুম। আপনি বাড়িতে কখন আসবেন? কেন? তিথি নিজের ভেতর ছোট কামড়ে কান্না চেপে রেখে উত্তর দেয়, মেজমা খুব চিন্তায় আছে আপনাকে নিয়ে, প্লিজ চলে আসুন না। আদিত্য একটা জোরে তপ্ত শ্বাস ফেলে বলে, হুম, বুঝলাম। কখন আসবেন? জানি না। আদিত্য কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়। এদিকে আদিত্যর কপাল থেকে চিরচির রক্ত গড়িয়ে পড়ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। রুদ্র জোর করে আদিত্যকে তুলতে গেলে আদিত্য ক্ষুব্ধ চোখে রুদ্রের দিকে তাকিয়ে থাকে। সেই চোখ জোড়াতে তাকাতে রুদ্রের পা আর সামনে এগোয় না। চলে আসুন না আদিত্য ভাই। আদিত্য বড় বড় নিঃশ্বাস নিয়ে বলতে থাকে, কেন আসবো? আমি তো কারো ঘৃণিত পুরুষ, কেউ যেন আমার চেহারা দেখতে চায় না। তিথি এবার শব্দ করে কেঁদে উঠে। আদিত্য তিথির কান্নার শব্দ শুনে কল্পনায় ভাবতে থাকে, এখন এই মেয়েটিকে কান্না করা অবস্থায় কেমন লাল চকচকে রেড চেরির মতো লাগছে। চোখ মুখ ফুলে লাল হয়ে যাবে, ছোঁচগুলো যখন কামড়ে ধরবে তখন আদিত্যের অবাধ্য অনেক ইচ্ছে যাকে ওই কামড়ে ধরা ঠোঁট দুটি তার উষ্ঠের মাঝে দখল করে নিতে। আমি ভুল করে ফেলেছি আদিত্য ভাই, মাফ করে দিন না আমায়, প্লিজ আপনি বাড়ি চলে আসুন না। আমার বকা দিন, মারতেও পারেন, তাও কিছু বলবো না আমি, শুধু বাড়িতে ফিরে আসুন প্লিজ প্লিজ। কপালে ব্যথায় চঞ্চল করছে, হয়তো গাড়ির কাজ শরীরে অনেক জায়গায় বিদ্ধ হয়েছে, তাই হয়তো শরীরটাতে ভীষণ জ্বালা করছে। সে কি হুঁশ হারাবে? চোখগুলো বন্ধ হবে এমন অবস্থাও সে জোর করে চোখ জোড়া গুলো খুলে রেখে আস্তে আস্তে বলতে থাকে, কান্না বন্ধ কর তিথি, আমি ফিরবো বাড়িতে। এই বলে সে কলটি কেটে দেয় এবং চোখ জোড়া বন্ধ করে ফেলে, হয়তো সেন্সলেস হয়ে গেছে। ইরফান আর রুদ্র ভেতর থেকে একটা হতাশার শ্বাস ফেলে। আদিত্যকে দুজনেই কাঁধে চড়িয়ে নিয়ে যেতে থাকে। তাহমিনার সদ্য বিয়ে করা নতুন বউ, তাই পাড়া প্রতিবেশীরা সবাই নতুন বউ দেখতে এসেছে। জুই খান সবাইকে সোফায় বসতে দিয়েছেন। আড্ডায় মেতে উঠেছে সবাই। তখনই তাহমিনাকে দিয়ে সোফিয়া খান সবার জন্য চা এবং নাস্তা পাঠায়। তাহমিনা চাটা নিয়ে প্রতিবেশীদের এক এক করে চা এবং নাস্তা পরিবেশন করতে থাকে। তাহমিনাকে দেখে প্রতিবেশী মহিলাগুলো কানে কানে ফিসফিস করতে থাকে। তখন তাদের থেকে একজন মহিলা জুই খানকে বলতে থাকে, হ্যাঁ গো রেদওয়ানের মা, বাংলাদেশে কি মেয়ের অভাব ছিল বুঝি? জুই খান হালকা হেসে বলতে থাকে, বুঝি নাই আপনি কি বলতে চাচ্ছেন। তোমার ছেলে তো দেখতে বেজায় সুন্দর এবং শিক্ষিত, তা সেই সোনার টুকরো ছেলের জন্য এমন মেয়ে মানায় না গো। কে দেখে নিয়ে এসেছিলে এই মেয়েকে? না আছে রূপ আর না আছে গুণ। শুনেছি মেয়ের নাকি বাবা মাও নাই, এই অনাথ মেয়েকে আনলে কিভাবে?
মহিলাটি চায়ে চুমুক দিতে দিতে বলে। মহিলাগুলোর কথা তাহমিনের চোখে জলই চলে এলো। আজ শ্যামলা আর অনাথ বলে এই কথাগুলো শুনতে হচ্ছে তার। জুই খানের মুখটা রাগান্বিত ছাপে স্পষ্ট ফুটে উঠেছে, তাও ভদ্রতার খাতে তিনি বলেই উঠছেন, আমরা মানুষের রূপ নিয়ে যাচাই বাছাই করি না। আমার বৌমা যথেষ্ট বুদ্ধিমতী ও গুণবতী। আর রইল অনাথ, এর কথা সে এখন আর অনাথ নেই। তখনই পাশ থেকে আরেকটি মহিলা মুখ বাঁকিয়ে বলে, তা তোমার ছেলে তো বিদেশে চাকরি করে, কিছুদিন পর আবার চলে যাবে হয়তো। তা ওর কি এই মেয়ে পছন্দ হয়েছিল নাকি জোর করে দিয়েছো? তোমার ছেলের কপাল পড়লো গো, কই চাঁদ আর কোথায় পাতিলের কালি। এমন কালো মেয়েকে কিনা তোমার বৌমা বানাতে হলো। তাই এতে আপনাদের এত চুলকানি কিসের? দরজা থেকে একটি গমগমে আওয়াজ আসে এবং সবাই সেদিকে তাকিয়ে থাকে। আদিত্যর মাথায় ব্যান্ডেজ এবং রুদ্রের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। সুফিয়া খান ছেলের এমন অবস্থা দেখে দৌড়ে ছেলের কাছে ছুটতে যায়। আদিত্য মাকে শান্ত করে সেই মহিলাগুলোর সামনে পা তুলে বসে বলতে থাকে, বলুন, আমরা কালো আনবো নাকি নরপাতির মতো বিশেষ সুন্দরী আনবো? এতে আপনাদের চুলকানি কোথায়? মহিলাটি আদিত্যকে দেখে বলতে থাকে, আমাদের কেন চুলকানি হইব? আমরা তো শুধু বলছি এই মেয়ে কেমনে আনলো, গায়ের রং দেখো কি কালো। আদিত্য ফলের ছুরি থেকে ছুরিটা তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলে, জানেন আমরা নারীদের কি মনে করি? আমরা যেমন পশু কেনার আগে পশুকে যাচাই বাছাই করা হয়, নারীকেও তেমন চোখে যাচাই বাছাই করা হয়। গায়ের রং ফর্সা তো, চুল লম্বা তো, রূপ কেমন, উচ্চতা কত, মোটা কিনা, মেয়েটা গুণবতী কিনা, আরো কত কি। আর এগুলো না থাকলে নারীর জন্ম বৃথা। ভাবতে পারছেন আমাদের সমাজ কতটা নীচ হলে একজন নারীকে আমরা পশুর সাথে তুলনা করে? ছি, ধিক্কার যেন আপনাদের মতো কিছু মহিলাদের। আপনারা তো একজন নারী, তাহলে কিভাবে অন্য একজন নারী আত্মসম্মান ছিনিয়ে নেন? হয়তো আপনি দেখতে সুন্দর, কিন্তু কে বলতে পারে আপনার জড় থেকে জন্ম নেওয়া কন্যা সন্তানটিও কালো হবে না? সুন্দর অসুন্দর সব সৃষ্টিকর্তার সৃষ্টি, তার সৃষ্টিকে কেন আমরা বিচার করব? পৃথিবীর প্রত্যেক মানুষই সুন্দর। কেন জানেন? ওই যে উপরে আছেন যিনি, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আদিত্যর কথায় মহিলাগুলো চুপসে গিয়ে চুপ হয়ে থাকে। সুফিয়া খান ছেলের কথায় হাসতে থাকে। বাড়ির প্রত্যেকটা মানুষ আদিত্যের প্রতি গর্ববোধ করতে থাকে। আদিত্য মহিলাগুলোকে বলে, যেটুক সম্মান আছে তা আছে, ক্ষতে না চান তাড়াতাড়ি বের হয়ে যান। আর কি যেন বলেছিলেন? অনাথ। তামিনা ভাবি অনাথ নয়, ওনার 3 জন বাবা আর 3 জন মা রয়েছে, 2টা বোন ও আদিত্য নামক ওনার একটা ভাই আছে। তাহলে উনি অনাথ কিভাবে? চলে যান, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যান। বাড়ির আশেপাশে যেন আপনাদের আর না দেখে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল রেদওয়ান। হঠাৎ তার চোখে পড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা তাহমিনের দিকে। তাহমিনের চোখে পানি দেখে হঠাৎ করে রেদওয়ানের বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। কেন সেটা সে নিজেও জানে না। অদ্ভুতভাবে তার ভীষণ রাগ হতে থাকে ওই মহিলাগুলোর উপর। তাই রেদওয়ান ইশারা করে কুদ্দুস এবং জৈনাকে ডাকে। জৈনা কুদ্দুস রেদওয়ানের কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। রেদওয়ান তাদের কানে কানে কি যেন ফিসফিস করে বলল। মহিলাগুলো এত অপমান সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে যায় এবং চুপচাপ বাড়ির সদর দরজার দিকে বেরিয়ে হয়ে যায়। কিছু পথ যেতে হঠাৎ করে মহিলাগুলোর মাথায় ডিম মারে কেউ। মহিলাগুলো চারিদিকে তাকিয়ে খোঁজ করে আর তাদের মাথায় ডিম ছুঁড়ে মেরেছে কে। রেদওয়ানের রুমের বেলকুনিতে থেকে জরিনা এবং কুদ্দুস মহিলাগুলোর উপর ডিম ছুঁড়ে মারছে। মহিলাগুলো একটু সামনে এগোতে আবারও কুদ্দুস এবং জরিনা ডিম টপ টপ করে ছুঁড়ে মারে। একের পর এক ডিম তো সোজা মহিলাগুলোর মুখের উপর ফেটে যায়। মহিলাগুলো চিৎকার করে বলতে থাকে, কোন শালা আমাদের গায়ে ডিম ছুঁড়ে মারছিস? তখনই রেদওয়ান বেলকনি থেকে বলতে থাকে, এই যে আমি শালাই তোদের ডিম ছুঁড়ে মারছি, আমার বউ কালো নাকি ধলা এটা তোদের সমালোচনা করতে কে বলেছে রে মাদারবোর্ড? তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আমার বউ কালো, এতে তোদের কিসের জ্বালা? আমার বউ আমার কাছে 100% ভালা। বলে কুদ্দুস এবং জরিনাকে নির্দেশ দেয় ডিম ছুঁড়ে মারতে। রেদওয়ান আর বলতে দেরি, কিন্তু কুদ্দুস আর জরিনা ডিম মারতে দেরি নেই। কুদ্দুস লুঙ্গি উপরে তুলে কোমরে গোছায় একটার পর একটা ডিম ছুঁড়ে মারে ওই অভদ্র মহিলাগুলোর দিকে। মহিলাগুলোর পুরো শরীর ডিমে ভিজে উঠেছে। তারা এক একজন শাড়ি তুলে ভোদর দেয় তাদের। আর এখানে পাইকে কুদ্দুস, জরিনা আর রেদওয়ান
পেট চেপে ধরে, জোরে জোরে হাসতে থাকে। তখনই জরিনা একটা ডিম হঠাৎ করে কুদ্দুসের টাক মাথায় ভাঙে। কুদ্দুস তো পুরোই রেগে বোম হয়ে যায়, তাই সেও ডিম জরিনার মুখে ছুঁড়ে মারে। এতেই হয়ে গেল তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ডিম ছোড়াছুড়ি। কেউ কাউকে ছাড় দেয় না। এই সুযোগে রেজন তাদের ঝগড়া থেকে কেচে পড়ে চুপি চুপি। কুদ্দুস এবং জরিনা একে অপরকে গালি দিতে দিতে ডিম ছুঁড়েই মারে একজন অপরজন দিকে, কিন্তু এতে করে তাদের ঝুড়ি সব ডিম শেষ। কুদ্দুস এবং জরিনা দুজনেই একে অপরের দিকে থাকে, রাগে ফুঁসতে থাকে। জরিনা হঠাৎ করে কুদ্দুসের গলা চেপে ধরে বলতে থাকে, টাকলার ঘরের টাকলা, তুই আমায় ডিম ছুঁড়ে মারলি কেন? শালি, আগে ডিম কে ছুঁড়েছে? কুদ্দুসও জরিনার চুল আঁকড়ে ধরে বলে। দুজনে দুজনের সাথে ধস্তাধস্তি করতে থাকে। হঠাৎই জরিনা কুদ্দুসের মেইন পয়েন্টে জোরে এক লাথি মেরে দেয়, যার ফলে কুদ্দুস জরিনার চুল ছেড়ে দিয়ে বসে পড়ে, ব্যথায় কুকড়ে উঠে। জরিনা জোরে জোরে অট্টহাসিতে ফেঁচে পড়ে বলতে থাকে, কি কেমন মজা! পরের বার লাগতে আসিস আমার সাথে, তখন এর থেকে মেইন ডোজ দিব। টাকলার ঘরের টাকলা বলে ভোদৌড় ছুটে চলে যায়। কুদ্দুস সেখানে শুয়ে পড়ে, ব্যথায় বলতে থাকে, শালি, তোকে আমি দেখে নিব, সব গুনে গুনে হিসাব নিব। জরিনা রে! একটি অন্ধকার স্যাঁতস্যাঁতে বদ্ধ ঘরের এক মধ্যবয়সী পুরুষ মাতলামির উন্মাদনায় ডুবে বসে আছে। তার হাতে ধরা পুরনো কাচের গ্লাসে রক্তিম তরল টলটল করছে। ঠোঁট ছুঁয়ে সে বিষাক্ত মদ গলাধকরণ করতে তার গলা ফেটে অশুভ হাসি তীব্র শব্দ প্রতিধ্বনি হলো, একটা শকুনের মতো ভয়ঙ্কর হাসি, যা চার দেয়ালের অন্ধকারে কেচে রক্ত হিম করে দেয়। দেয়াল জোড়া জুড়ে শোভিত শত শত নারীর ছবি, প্রতিটি ছবির ওপর ছড়িয়ে আছে দেয়াল জুড়ে শোভিত শত শত নারীর ছবি, প্রতিটি ছবির ওপর ছড়িয়ে আছে গাঢ় লাল কালি দিয়ে টানা বিকৃত ক্রস চিহ্ন। সেই ছবিগুলোর একটির দিকে এগিয়ে গিয়ে লোকটি বিকৃত উল্লাসে জিভ দিয়ে লেহন করে দেয়, যেন শিকারীর শেষ নিঃশ্বাস শুষে নিচ্ছে। তার হাসির শব্দ আরো ভয়ঙ্কর হয়ে উঠছে, যেন দুঃস্বপ্নের ভেতর হারিয়ে যাওয়া আত্মার চিৎকার। সে এবার একটি ছবি হাতে তুলে নিয়ে শ্বাসরুদ্ধ ভঙ্গিতে বলে উঠছে, মেজর ভিরেক্স ওরফে না না, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। নিজেকে চালাক মনে করো, ভাবছো আমাকে ধরবে? হ্যাঁ, আমায় ধরা এত সহজ নয় মেজর ভিরেক্স। আজ এক চুলের জন্য বেঁচে গেলে, কিন্তু পরের বার আমার নিশানা কখনো ভুল হবে না। আমার রাস্তা বন্ধ করবে যে, তাকে আমি ছিন্ন ভিন্ন করে দেব। নারীর নগ্ন দেহ আমার নেশা, আর তাদের তাজা উষ্ণ রক্ত সেটাই আমার আসল আফিম। সাপ করতে লুকালেও আমি তার গন্ধ শুকে শুকে বের করে আনতে জানি। আমার চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা কারণেই। ছেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরেন ইকবাল খান। আদিত্য সবাইকে বলছে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তবুও তার পরিবার তাকে নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েন। আদিত্য তখন সোফায় বসে আছে, পাশে সুফিয়া খান ছেলের সেবা যত্ন করছে। এতে আদিত্য ভীষণ বিরক্ত। এসেছে পর্যন্ত একটিবার এখনো তিথিকে দেখতে পেল না। মেয়েটি কোথায় গেল? যার জন্য এখানে আসা, সে লাপাত্তা হয়ে গেল। ইকবাল খান ছেলের সামনে বসে তাকে ভালো করে পরখ করতে থাকে। মাঝে মাঝে তার কেন জানি মনে হয় আদিত্য সবাইকে যা দেখায় আসলে সে তা নয়, কিন্তু কোথাও একটা যেন রহস্য রয়ে যায়। ছেলের রক্তে ভেজা ব্যান্ডেজ দেখে ইকবাল খানের কলিজা যেন কেউ কেড়িয়ে নিয়েছে। তাও চেহারায় গাম্ভীর্যতা বজায় রেখে আদিত্যকেই বললেন, আবার কার সাথে মারামারি করে এসেছে শুনি? তোমার জন্য আমার কি একটু শান্তি হবে না? মরার পরেই তো তোমার জন্য আমার অভিযোগ শুনতে শুনতে শাস্তি হবে না এই জীবনে? কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করেন, আঘাত কি বেশি পেয়েছ? তোমার এই চিকিৎসার খরচ বহন করতে করতে তো আমার অর্ধেক জীবন পার হয়ে গেল। কবে তুমি মানুষ হবে আদিত্য? জীবন কি এইভাবেই চলবে? বড় হয়েছ, কয়দিন পর 30-এ পৌঁছাবে, এখনো যদি জীবনে সিরিয়াস না হও। সুফিয়া খান স্বামীর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, হয়েছে আর কিছু বলিয়েন না, আসছে পর্যন্ত ছেলেকে বুকে যাচ্ছেন, দেখছেন না ছেলেটা কষ্ট পাচ্ছে। কই বাবা হয়ে ছেলেকে একটু আদর ভালোবাসা তো দিতে পারেন না, সারাদিন খালি বোকাবুকি করেই যান। আদিত্য বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে, সে জানে তার বাবা তাকে কতটুকু ভালোবাসে, শুধু মুখে প্রকাশ করতে পারে না। তখনই সাইমা বেগমের আদিত্যর কাছে গিয়ে জিজ্ঞেস করে,
করতে থাকে সে এখন কেমন আছে। আদিত্য মাথা নেড়ে সায় জানা, অর্থাৎ সে ঠিক আছে, দুশ্চিন্তার কোনো কারণে। অতঃপর সাইমা বেগম হাসি মুখে বলে উঠছে, যাক, তাহলে চিন্তামুক্ত হলাম। তো সবাই যখন এখানে আছো, আমি একটা কথা বলতে চাচ্ছি। সুফিয়া খানও হাসি মুখে বলে ওঠে, আরে এত দ্বিধাবোধ করছো কেন? যা বলার মন খুলেই বলে ফেলো। আসলে তোমরা তো সবাই জানো, আর মাত্র কয়েকটা মাস পর মুগ্ধের বাবা আসবে। তো আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে এই সপ্তাহে মুগ্ধ আর তিতিরের বাগদান সম্পূর্ণ করতে। মুগ্ধর বাবা আসলেই আমরা ধুমধাম করে তাদের দুজনের বিয়ে দিয়ে আমার ঘরে আমার বৌমাকে নিয়ে আসবো। সাইমা বেগম খুশি হয়ে রিপন খানের পাশে বসে বলতে শুরু করেন। এই একটি বাক্য যেন ড্রয়িং রুমের প্রতিটা ব্যক্তির মুখের ভাব ভক্তি নিভেই গেল। স্নেহা নিচে এসেছিল পানি খেতে। সাইমা পুপির এমন কথা শুনে সেখানে থ হয়ে যায়। ভয়ে ভয়ে পেছনে ঘুরে ভাইয়ের দিকে দৃষ্টিপাত করে। আদিত্যর চোখের সাদা অংশ পুরোই লাল হয়ে উঠেছে। নাকের ডগা ও কানের লতিগুলো কিঞ্চিত পরিমাণ লাল বর্ণ ধারণ করেছে। দুটি হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, হয়তো রাগ নিয়ন্ত্রণ করার প্রয়াস চালাচ্ছে। হাতের রগগুলো ফুলে ফেপে উঠেছে, তাতে ধর চেপে চোখ বন্ধ করে রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। তাও রাগ যেন ততর করে বেড়ে যাচ্ছে ভীষণ। স্নেহা ভাইয়ের রণমূর্তি দেখে ভয় চোখ গেলে সে সেখান থেকে খেচে পড়ে। সাইমা বেগম রিপন খানের হাত ধরে আকুতি হয়ে বলে, ভাইজান, তোমার মেয়েকে আমি সেই ছোট্টবেলা থেকেই বউ করার শখ দেখেছি। মুগ্ধকেও কখনো কোনো নারী সঙ্গ পেতে দিই নাই, একমাত্র তিথির জন্য। আজ আমার ছেলে সফল একজন হার্ট সার্জন। তুমি কি এখন আমার ছেলের হাতে তিথিকে তুলে দিতে পারবে না? রিপন খান বোনকে কি বলবেন ভেবে পায় না। আচ্ছা, বুঝলাম, কিন্তু এত তাড়াতাড়ি এইসব বিষয়ে নিয়ে কখনো আমি কিছু ভাবতে চাই না। সবেমাত্র তিথি একাদশ শ্রেণীতে উঠেছে, আরও পড়ুক, আর একটু বড় হোক, তারপর না হয় ভেবে দেখব তোর কথা। ভাইজান, আমি তো এখন বলছি না বিয়ে দিতে, শুধু বাগদান সম্পূর্ণ করতে চাচ্ছি। আর তাছাড়া তিথিমা যতটুকু পড়তে চায় পড়ুক, আমরা কেউ বাধা দিব না। শুধু তিতিরকে আমাদের বাড়ির বউ করে আনতে চাই। তোমাদের কাছে আমার আর কোনো আবদার নাই ভাইজান। ইকবাল খান তখনই বলে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়ে ভেবে দেখব। আর তাছাড়া মুগ্ধ আমাদের তিথির জন্য একদমই পারফেক্ট হবে। রিপন, তুই ভেবে দেখ, এমনিতেই তো তুই কোনো ডিফেন্সার ছেলেদের মেয়ে দিবি না, আগে থেকেই ভেবে রেখেছিস। তাহলে মুগ্ধ তো আর কোনো ডিফেন্সারে জব করে না, তাহলে সমস্যা কোথায়? তিথিমা রাজি থাকলে ওদের বাগদান আমরা সম্পূর্ণ করে দেব। রিপন খান ভাইয়ের কথা সায় জানিয়ে বলে, হ্যাঁ, তা ঠিক। আমার একদম ডিফেন্সার ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পছন্দ নয়। আমার বন্ধুর ছেলে পুলিশ, ওর জন্য তিথিকে বলেছিল, কিন্তু আমি সরাসরি মানা করে দিয়েছি। আসলে তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন কোথায় মরে বসে থাকবে হুদিস নেই। সাইমা, আমি এই বিষয়ে তোকে পরে জানাবো, বুঝলি? আগে তিথির সাথে কথা বলতে হবে। সাইমা বেগম খুশি হয়ে বেলা খানকে জড়িয়ে ধরে বলে, ভাবি, আমরা তাহলে খুব শীঘ্রই বিয়ে হচ্ছি। আদিত্য হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়ে, কাউকে কিছু না বলে জোরে হেঁটে সিঁড়ি বেয়ে উপরেই চলেছে। আদিত্য যাওয়ার পানে সুফিয়া খান তাকিয়ে রয় হতাশার দৃষ্টি। তিনি জানেন তার ছেলের মনের অবস্থা এখন কেমন, কিন্তু তার হাতে তো কিচ্ছু নেই। তিনি উপরওয়ালার কাছে মিনতি করেই বললেন, হে উপরওয়ালা, আমার ছেলেটাকে তুমি কষ্ট দিও না। সে যাকে চায় তাকেই যেন পেয়ে যায়, না হলে এ বাড়িতে ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। সম্পর্কে বাজেভাবে ফাটল ধরবে, যা আমি চাই না। রেদওয়ান আর তাহমিনার একে অপরের দিকে মুখ চাহাচাই করছে। তাহমিনা রেদওয়ানের কানে ফিসফিস করে বলে, এখন কি হবে? আদিত্য ভাই তো পুরো রেগে বোম হয়ে আছে। কিন্তু রেদওয়ান ভাবছে অন্য কথা। সে জানে এই বিষয়টা কিছুতেই হতে দেবে না আদিত্য। কিন্তু রিপন কাকার যে ডিফেন্সার ছেলে পছন্দ নয়, তাহলে কি হবে? এদের প্রণয়ের শক্তি আদৌ কি আদিত্য তিথিকে পাবে নাকি চিরতরে হারিয়ে ফেলবে? আদিত্য সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যেতেই মুগ্ধের সাথে ধাক্কা লাগে। আদিত্য তীক্ষ্ণ চোখে মুগ্ধের দিকে তাকিয়ে থাকে, যেন সেই চোখ জোড়া দিয়ে ভস্মই করে দেবে সে। মুগ্ধ আদিত্যর কাঁধে হাত দিয়ে চাপড় মারতে মারতে বলে হচ্ছে, আদিত্য, তোর না নিষিদ্ধ জিনিসের প্রতি ভীষণ এবং কঠোরভাবে বেশি ঝোঁক। তুই জানিস সেটা? তুই পাবি না, তাও কেন সেই জিনিসের প্রতি এতটা ছুটে চলেছিস? আদিত্য মুগ্ধের হাত
সরিয়ে বাঁকা হেসে মুগ্ধের দিকে তাকিয়ে বলতে থাকে, তুই হয়তো এটা জানিস না, সে নিষিদ্ধ জিনিসটাই অনেক আগে আমার কাছে বিশুদ্ধ হয়ে রয়েছে। এই আদিত্যর চোখে একবার যেটা ধরা দেয়, সে সেটা যে কোনো মূল্যে তার করে নেয়। ইউ নো হোয়াট, তুই এখনো পুরোপুরি মা দেখান আদিত্যকে হয়তো চিনতেই পারিস না। মুগ্ধ ও মুচকি মুচকি হেসে জবাব দিতে থাকে, বুঝলাম যেটা তোর পছন্দ তুই সেটা ছিনিয়ে নিস, কিন্তু তোর কি কোনো যোগ্যতা আছে সেই নিষিদ্ধ জিনিসটার ধারে কাছে যাওয়ার? ঘুরিস তো সারাদিন বেকারের মতো। কোন বাবা তোর মতন ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে যে কিনা এখনো নিজের বাবার টাকায় চলে? হাহ, পারবি একটা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে? পারবি? তোদের মতন বেকার ছেলেদের এই সমাজে কোনো দাম নেই। পারলে নিজে কিছু করে দেখা, তারপর না হয় প্রতিযোগিতায় নামিস। আদিত্য ফের বিদ্রুপ হেসে বলতে থাকে, এই বেকার ছেলেরা একদিন কিন্তু সমাজের অনেক কল্যাণ সাধন করে, যা তোদের মতো বড়সড় ডিগ্রি অর্জন করো সুপুরুষ এরাও পারে না। তাই বেকার ছেলেদের আন্ডার এস্টিমেট করিস না। আরে রাখ তোর ভাষণ। তোর ভাষণ দিয়ে কি পেট চলে? আমি আবার বলছি আদিত্য, তিথির থেকে দূরে থাকবি। শুনলি না নিচে থেকে কি বললো? 1 সপ্তাহের মধ্যে হয়তো আমাদের বাগদান সম্পন্ন হবে, তাই আমার ফারুক থেকে দূরে দূরে থাকবি। আদিত্য মুগ্ধের কথা শুনে তার শার্টের কলার আঁকড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলে হচ্ছে, ভাই জেনে রাখ, এই খেলায় তুই গো হারান হারবি। আই সোয়ার তুই গো হারান হারবি, কেননা তুই যে ফুলকে মনের বাগিচায় গেঁথে রেখেছিস সে ফুলের মালিক কিন্তু আমি। সে ফুলের মনে প্রাণে সারাক্ষণ আমি বিচরণ করি। তখনই হঠাৎ পেছন থেকে তিথির গলা শোনা যায়। এতে করে আদিত্য আর মুগ্ধ একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তিথি সকাল থেকে আদিত্যর জন্য কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো সে নিজে জানে না। সেই ঘুম মাত্রই ভাঙলো। ঘুম থেকে ধরফর করে উঠে সোজা সে নিচেই আসছিল এটা দেখতে যে আদিত্য এসেছে কিনা। তিথি আদিত্যকে এমন অবস্থায় দেখে স্তব্ধ হয়ে যায়। কিছু বলতে যাবে অমনি মুগ্ধ তিথির হাত আঁকড়ে ধরে তাকে বলতে থাকে, আরে ফারু, নিচে চল, মা তোকে ডাকছে। জানিস তোর জন্য আমি কতগুলো চকলেট নিয়ে এসেছি, নিচে চল। তিথি কিছু বলতে যাবে মুগ্ধ আবারও তাকে থামিয়ে দেয় এবং তার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তিথি যেতে যেতে পেছনে ফিরে আদিত্যের দিকে তাকানো ছাড়া আর কিছুই করতে পারল না। এদিকে আদিত্যর আবারও উঠে গেল রাগ। সে চোখ মুখ শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে একটা সজোরে ঘুষি মারে। সাথে সাথে তার হাতের চামড়া কিছুটাই ছিঁড়ে যায়। এক মুহূর্তের জন্য সে সেখানেই দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে না থেকে হুড়মুড় করে তার রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর তিথি সবার চোখ এড়িয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ে এবং আদিত্যর রুমের দিকে অগ্রসর হতে থাকে। ভয়ে ভয়ে সে দাঁড়িয়ে পড়ল দরজার সামনে। ভয় সংকোচে যাবে কি যাবে না এই নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে ভাবতে থাকে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকার পর সাহস নিয়ে দরজা ঠেলে ভেতরে উক্কি মারতেই থাকে। আদিত্য জানতো তিথি আসবে, তাই সে ফ্লোরেই বিছানার সাথে হালান দিয়ে সিগারেট খাচ্ছিল। যেই না দরজায় তিথি মাথা দোলালো, তৎক্ষণাৎ দাঁড়িয়ে তিথির হাত ধরে এক চান্নায় মেরে তাকে ভিতরে ঢুকিয়ে ফেলে। দরজার সাথে সাথে তাকে চেপে ধরে সিগারেট ফুঁকতে থাকে। সেই সিগারেটের ধোঁয়া তিথি সারা মুখে উড়িয়ে দেয়। তিথি সিগারেটের ধোঁয়া জোরে জোরে কাশতে থাকে। ছি ভাইয়া। আদিত্য দাবানলের অগ্নি চোখে তাকিয়ে তিথির দিকে, সেই দৃষ্টিতে তিথি যেন মিয়ে যায়। আদিত্য সিগারেটটা পায়ে পিষে তাতে ধর চেপে তিথির 2 বাহু শক্ত করে আঁকড়ে ধরে জিজ্ঞেস করতে থাকে, আর কত আর কত কত আমি পুরাবি তোর দহনে? পড়তে পড়তে একদিন আমি নিঃস্ব হয়ে যাব, এটা কি তুই চাস? তিথি আদিত্যের দিকে তাকিয়ে রক্ত ভেজা ব্যান্ডেজে হাত বুলিয়ে বলতে থাকে, কিভাবে হলো এসব ভাইয়া? আদিত্য ভাবলেশীন ভাবে জবাব দেয়, জানি না, কিন্তু বেঁচে না ফিরলে ভালো হতো। আমি তো কারো ঘৃণার যোগ্য। তিথির চোখে জল চলে এলো। কেন জানি আদিত্যের মৃত্যুর কথা তার হৃদয় রক্তক্ষরণ হয়। কেউ যেন তার হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে দিচ্ছে। তিথি মাথা নিচু করে চোখে জল ফেলতে থাকে। কিছু সেকেন্ড পর মাথা তুলে আদিত্যর চোখের দিকে তাকিয়ে বলে, আমি না বুঝে ভুল বুঝেছি আপনাকে। আমাকে কি মাফ করা যায় না ভাইয়া? ভাইয়া? কে তোর ভাইয়া? আমাকে একদম ভাইয়া বলে ডাকবি না তিথি। আমার বোন হওয়ার যোগ্যতা তোর মধ্যে নেই। তিথি ফোপাতে ফোপাতে কান্না জড়িত কঞ্চে বলে উঠছে, আপনি কি আমিনকে ভালোবাসেন? আদিত্য ঘাড় ডানে বামে ঘুরিয়ে ঘাড় ডলতে ডলতে তিথির আরো কাছে চলে আসে এবং তিথির কোমর আঁকড়ে ধরে। এক টান মেরে তার বুকে জড়িয়ে দেয় আলতো ভাবে। আর কিভাবে বোঝাবো আমি তোকে আমি আরবিনকে ভালোবাসি না? আস্তে আস্তে শক্ত করে তিথির কোমর চেপে ধরে কানে ফিসফিস করে বলতে থাকে, বল
আর কি করে বুঝবি তুই আমায়? শোনো ডাক, যেদিন সহ্যের সীমা অতিক্রম হবে সেদিন কিন্তু তুই কেঁদেও কুল পাবে না তিথি। আদিত্য তিথির দিকে নেশাভরা চোখে তাকিয়ে আছে। তিথি যেন সেই চোখ সহ্য করতে পারছে না। সে আমতা আমতা করে বলে, আপনি এইভাবে করছেন কেন? কি হয়েছে আপনার? এই কথা শোনার সাথে সাথে আদিত্য তিথিকে ছেড়ে দেয় এবং পকেট থেকে আরো একটি সিগারেট বের করে মুখে পুরে নেয়। কিছুক্ষণ আগের কথা ভাবতে ভাবতেই তার যেন রাগটা দ্বিগুণী বেড়ে গেল। হঠাৎ করে আদিত্য ধীরে ধীরে তিথির দিকে এগিয়ে যেতে থাকে। আদিত্যকে এভাবে নিজের কাছে আসতে দেখে তিথি ভয় কুকড়ে বলে উঠছে, এভাবে আপনি কেন এগোচ্ছেন? কিন্তু আদিত্য কোনো উত্তর দেয় না। সে ধীরে ধীরে তিথির কাছে এসে মুখে সিগারেটের ধোঁয়া পুড়ে নেয়। হঠাৎ করে তিথির হাত দুটো পেছন থেকে চেপে ধরে তিথির ঘাড়ে গলিয়ে দেয়। তিথি উষ্ঠের মাঝে আদিত্যর উষ্ঠ জুবিয়ে দিয়ে এবং তিথির মুখের ভেতর সিগারেটের ধোঁয়ায় ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে তিথি আদিত্যকে ছাড়া পাওয়ার জন্য ছটফটি করতে থাকে, কিন্তু আদিত্য তিথির হাত জোড়া শক্ত করে চেপেই ধরে রাখে, তাকে ছেড়ে দেয় না। কিছু মিনিট সময় অতিবাহিত হয়, তারপর আদিত্য তিথিকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়া মাত্র তিথি জোরে জোরে হাঁপাতে থাকে। আদিত্য নিজের ঠোঁট মুছে তিথিকে হ্যাঁচকা টানে নিজের বাহুর মধ্যে ফেলে, তারপর চোয়াল চেপে ধরে বলতে থাকে, এবারে কি বুঝতে পারিস নাই কে চাই আমি? কিন্তু তিথির থেকে কোনো উত্তর আসে না। দে 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 দে, যত যন্ত্রণা আছে সব দিয়ে দে, কিন্তু মনে রাখ একদিন তোকে আমি আমাকে তো সব যন্ত্রণা ফিরিয়ে দেব। সেদিন তুই খুব খুব কান্না করবি, ব্যথায় কাতরাবি, কিন্তু তুই এক চুলও ছাড় পাবি না। আদিত্য তিথির কোমর চেপে ধরে তাকে আরো কাছে এনে কপালের সাথে কপাল ছেঁকিয়ে বলতে থাকে, কেন বুঝিস না আমায়? তুই কি দেখতে পাস না আমার মরণ যন্ত্রণা তোকে কাছে পাওয়ার জন্য কতটা ছটফট করি আমি? কপালে কপাল ছেঁকিয়ে দুজনে দুজনার দিকে চোখে হারিয়ে যায়। কতক্ষণ সময় পার হলো তাদের জানা নেই। হঠাৎ তিথির খেয়াল হলো আদিত্যর হাতে। সে আদিত্যর হাতটি আগলে নিয়ে জিজ্ঞেস করতে থাকে, এখন এটা কি করে হলো? আদিত্য তিথির থেকে হাত ছাড়াতে চাইলে তিথি জোর করে হাত ধরে থাকে, তারপর আস্তে আস্তে তার ঠোঁট জোড়া ক্ষত স্থানে নিয়ে সেখানে ঠোঁটের পরশ এঁকে দেয়। প্লিজ এভাবে আর নিজেকে কষ্ট দিবেন না। আদিত্য কিছু না বলে তিথির দিকে তাকিয়ে এক টানে। হঠাৎ করে তিথির ঘাড়ে মুখ গুজে আদিত্য নিশাভরা কণ্ঠে বলতে থাকে, তিথি বলছ না আমায় একটু প্লিজ, আমি যে সহ্য করতে পারছি না, আমি একটু বলছি না ছেড়ে যান। তিথির শরীর ঝাঁকুনি দিয়ে অনুভূতি বয়ে গেল। সে বুঝতে পারল না এই যে কি নতুন কোনো অনুভূতি। সে কি যেটা ভাবছে আসলে কি তাই? আদিত্য ভাই তাকেও ভালোবাসে। সে খুশিতে আদিত্যর চুল আঁকড়েই ধরে, তাকে আরো কাছে টেনে জড়িয়ে ধরে। আদিত্যের আব্বু শুনছেন, আপনাকে কিছু কথা বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠে না। সুফিয়া খান পা টিপতে টিপতে ইকবাল খানের উদ্দেশ্যে কথাটি বললেন। ইকবাল খান স্ত্রীর কথা ফ্রুজরা কুচকে ভাবুক দৃষ্টিতে জিজ্ঞেস করলেন, এত কি গুরুত্বপূর্ণ কথা যে তুমি আমায় এখনো বলে উঠতে পারোনি? না মানে বলছিলাম যে। ইকবাল খান স্ত্রীর দিকে এবার কড়া চোখে তাকিয়ে বলে উঠেন, এত আমতা আমতা করে না বলে স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাইছো। এবার সুফিয়া খান স্বামীর পা ছেড়ে আরেকটু কাছে ঘেঁষে মুখে কাচুমাচু করে বলতে থাকেন, না বলছিলাম যে তিথির বিয়ের ব্যাপারে আপনাদের আরেকটু ভাবা উচিত না? ওর তো একটা মতামত থাকতে পারে, আর তাছাড়াও ও এখনো ওর আসল সত্যিটা তো জানেই না। ইকবাল খানের চোয়াল শক্ত করে তীক্ষ্ণ চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বলতে থাকে, তিথি ও সত্যিটা কখনো জানতে পারবে না, ওকে কখনো আমরা জানতে দেব না। আর তুমি বিয়ের ব্যাপারে কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। আপনি কি সত্যি বুঝতে পারছেন না আমি কি বলতে চাচ্ছি? ইকবাল খান তৎক্ষণাৎ মাথা নেড়ে না বোঝায়। সুফিয়া খান বুকে সাহস সঞ্চয় করে জোরে একটা বড় বড় করে নিঃশ্বাস নিয়ে বলতে থাকেন, কেননা যদি তিনি আজ চুপ করে থাকেন তাহলে অনেক বড় ঝড় বয়ে যাবে এই পরিবারের উপরে, যা কখনো তিনি জানি না। আর তাছাড়া তার ছেলেটা বড্ড বেশি ভালোবাসে তিথিকে। সে ছোট্টবেলা থেকে মা হয়ে সেটা অনেক আগে বুঝে গিয়েছিলেন সুফিয়া খান। ছেলের আসক্তিমুক্ত চোখ জোড়া চিনে ফেলেছেন তিনি, তাই তো আজ স্বামীকে সাহস করে বলতে এসেছেন।
আমি যা বলবো তা হয়তো আপনার ভালো না লাগতেও পারে, কিন্তু সত্যি কথা এটা যে আপনার ছেলে তিথিকে ভালোবাসে, আর ও এই বিয়েতে কিছুতেই মত দিবে না। এক নিঃশ্বাসে সব কথা বলে তিনি দম ছাড়েন এবং আস্তে আস্তে স্বামীর প্রতিক্রিয়া দেখার জন্য তাকান। অমনি ভয়ে তিনি গুটিয়ে যান। ইকবাল খানের চেহারা স্পষ্ট রাগের ছায়া। তিনি দাঁত কিরমির করে বলতে থাকেন, তোমার ছেলে এত স্পর্ধা ও তিথিকে কোন সাহসে ভালোবাসে? ওর কি যোগ্যতা আছে তিথিকে ভালোবাসার? এমন করে বলছেন কেন? আদিত্যের সাথে তিথির বিয়ে হইলে কি তিথি অসুখী থাকবে নাকি? আমার ছেলে ওকে খুব সুখে রাখবে। ইকবাল খান মুখ বাঁকিয়ে বলতে থাকে, খুব সুখী রাখবে। তা কি করে শুনি? কাজ কাম কিছু করে তোমার ছেলে? সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। তোমার ছেলে যোগ্যতা আছে তিথির ভরণ পোষণের দায়িত্ব নেয়ার? আছে কি সেই যোগ্যতা? ইকবাল খানের চিৎকার করা কথায় সুফিয়া খান বুক ধরপড় করে উঠছে। ও কোন সাহসে বোনের মতো একটা মেয়েকে ভালোবাসতে পারে? কোন সাহসে ওর কাছে কোনো বাবা মেয়ে বিয়ে দিবে? আমায় বলো। মুগ্ধ আদিত্য থেকে যোগ্য একজন ছেলে তিথির জন্য। তুমি আদিত্যকে বোঝাও ও যাতে কোনো ঝামেলা না করে। যদি করেছে তো তাহলে সেদিন এই বাড়ির দরজা ওর জন্য চিরতরে বন্ধ, এই আমি বলে দিলাম। সুফিয়া খান শাড়ির আঁচলে মুখ চেপে কান্না আটকে বলে উঠছেন, এমনটা করবেন না। আমার 7 রাজার ধর আমার আদিত্য, ওকে ছাড়া আমি বাঁচব কি করে? আর আপনি জানি তিথি আদিত্যর বোন না, ওদের কোনো রক্তের। কিছুক্ষণ চুপ থেকে সুফিয়া খান হঠাৎ করে গর্জে উঠে বলেন, আমার কথা কান দিয়ে শুনে রাখুন। আমার আদিত্য যদি কষ্ট পায়ও তিথিকে না পেলে, আমি আর এ বাড়িতে থাকবো না। আমার ছেলেটা কষ্ট পাবে এটা আমি মা হয়ে মানতে পারবো না। সবচেয়ে বড় কথা, তিথিও আদিত্যকে পছন্দ করে। পারলে ঠেকান, তাদের ভালোবাসার মিলন করিয়ে ছাড়বো আমি সুফিয়া খান। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না আদিত্য আর তিথিকে। দরকার পড়লে আদিত্য তিথিকে পালিয়ে নিয়ে যাবে, তবুও তিথি শুধু আদিত্যের হবে। ইকবাল খানের স্ত্রীর সাহস দেখে পুরোই স্তব্ধ। তিনি রাগান্বিত কণ্ঠে বলে উঠছেন, সোফিয়া, তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না। কেই বা চায় তার মেয়েকে একজন বেকারের হাতে তুলে দিতে? তুমি কি পারবে স্নেহাকে একজন বেকার ছেলের হাতে তুলে দিতে? সুফিয়া খানের চোখে যেন আগুন ঝরছে। তিনি স্বামীর চোখের দিকে তাকে সোজাসুজি বলে দেন, এখন কিছু করছে না ঠিকই, ভবিষ্যতে করবে না এটার গ্যারান্টি কি? মুগ্ধের থেকেও তিথিকে আদিত্য বেশি ভালোবাসে, ও সুখে রাখবে। তাই যদি বিয়ে দিতে হয় আমার ছেলে আদিত্যর সাথেই দিতে হবে। ইকবাল খান লুঙ্গির গিট শক্ত করে মেরে তা হালকা উপরে টেনে নিয়ে স্ত্রীর অগ্নি চোখে চোখ রেখে রাগে ফুসতে ফুসতে বলতে থাকেন, আমিও দেখি কিভাবে তুমি ওদের বিয়ে দাও। তিথির সাথে মুগ্ধের বিয়েই হবে। পারলে ঠিকই দেখাও দেখি। ঠিক আছে, সময় হোক দেখিয়ে দিবে এই সুফিয়া খান ছেলের জন্য কি কি করতে পারে। আমিও দেখিয়ে দেব মোহাম্মদ ইকবাল খান আমার ভাতিজির ভালোর জন্য কি করতে পারি। একটা ফাতেমার সাথে তার বিয়ে আমি কিছুতেই হতে দেব না। সুফিয়া খান এবং ইকবাল খানের ভেতর লেগে গেল দ্বন্দ্ব। দুজনের চোখে ছিল একে অপরকে হারানোর প্রয়াস। যেখানে একজন মা ছেলে সুখের জন্য লড়ে যাবেন, তো আরেকজন নিজের ইগো এবং দম্ভ জিতানোর প্রয়াস করবেন। বিছানায় রেদওয়ান বসে বসে তার কলিগের সাথে ফোনে প্রেমালাপ করছে। তখন ওয়াশরুমে থেকে তাহমিনা চুলে টাওয়াল পেঁচিয়ে বের হয়ে নিজের স্বামীর কাণ্ড কারখানা থেকে রীতিমতো স্তব্ধই হয়ে রয়েছে। বিয়ে করেছে, একটা বউ আছে, তাহলে কিভাবে এখনো অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করতে পারে? দাঁড়া, দেখাচ্ছি হারামজাদা লুচ্চাকে। বলে ক্ষিপ্ত গতিতে তাহমিনা রেদওয়ানের দিকে তেড়ে আসে এবং চুল থেকে টাওয়াল এক চাঁদে খুলে ফেলে রেদওয়ানের মুখের উপর ছুঁড়ে মারে। রেদওয়ানের মুখে টাওয়াল উড়ে আসায় মোবাইল চাপ তার মুখের উপর পড়ে, যার কারণে সে ভীষণভাবে ব্যথায় পায়। ধরফড়িয়ে উঠে বসে সে। চিৎকার করে বিছানা থেকে নেমে সোজা তাহমিনার চুলের মুঠি ধরে তাকে দেয়ালের সাথে ঠেসে দেয়। জন্তু জানোয়ার কোথাকার! কিছু বলছি না দেখে অতি বার বেড়েছে, তাই না কল্যাণী? তোর স্পর্ধা কি করে হয় আমার মুখে টাওয়াল ছুঁড়ে মারার? তাহমিনা রেদওয়ানের হাত থেকে চুল ছাড়াতে ছাড়াতে রেদওয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে থাকে, স্পর্ধার এখনো কি দেখলি? বিয়ে করেছিস, এখনো লুচ্চামি ছাড়তে পারিসনি। রেদওয়ান ফ্রুজরা কুচকে তাহমিনাকে আগাগোড়া পরখ করে বলতে থাকে, ও আচ্ছা, এইবার বুঝলাম।
বউগিরি ফলাচ্ছিস আমার উপর? আমি মেয়েদের সাথে কথা বলি, এতে তোর কি? আমার কি সেটা বিয়ের আগে মনে ছিল না? ছি, তোর মতো লুচ্চার সাথে বিয়ে করে এখন নিজেই নিজেকে ঘৃণা লাগে। রেদন মুচকি এসে তাহমিনা চুল ছেড়ে দিয়ে তার কোমর আঁকড়ে ধরে কাছে টেনে আনে, কানে কানে বলতে থাকে, এতই যখন বউ অধিকার খাটাচ্ছিস তাহলে আমাকেও তো একটু স্বামীর অধিকার ফলাতে হয়, তাই না? চল অসম্পূর্ণ কাজটা করে ফেলি বলে। তাহমিনা ঠোঁটের কাছে ধীরে ধীরে আসতে থাকে। তাহমিনা ভয়ে চোখ গিলে রেদনকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলে, লুচ্চার বাচ্চা, আমাকে ছবি না তোর ওই নোংরা হাত দিয়ে। কিন্তু তাও রেদন থামে না। মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে তাহমিনার শাড়ি ভেদ করে তাকে স্পর্শ করতে থাকে। তোকে আমি মেরে ফেলবো রেদওয়ানের বাচ্চা, ছাড় আমাকে। অপবিত্র হাত দিয়ে আমাকে ছবি না। কিন্তু কে শোনে কার কথা? রেদন আরো গভীরভাবে তাহমিনাকে স্পর্শ করতে থাকে। এদিকে রীতিমতো তাহমিনা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সে চোখ খিচে বন্ধ করে রেখেছে। রেদওয়ান তাহমিনা এমন অবস্থা থেকে ছোঁচ কামড়ে হাসে। জন্তু একটা আসছে আমাকে স্ত্রীর অধিকার দেখাতে। এখন এখন কেন কাঁপাকাঁপি করছিস? সামান্য একটু ছোঁয়াতে এই অবস্থা? ছে, আমার কপাল পোড়া বউয়ের সাথে ভালো করে হয়তো রোমাঞ্চও কপালে জুটবে না। তাহমিনা মাথায় জোড়া গাচ্ছি মেরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, সর শালি, তোর মতো মোটা আর কাল্লার সাথে রোমান্স ওয়াক থু, জীবনেও না। তাহমিনা রাগে গজগজ করতে করতে সোজা রেদনের গলায় চেপে ধরে বলতে থাকে, তোর মতো ধলা বিলাইয়ের সাথে রোমান্স করতে আমার বয়ে গেছে। জন্তু, গলা ছাড়। এইভাবে আর কতক্ষণ ধরে রাখলে মরে যাব আমি। গলা ছাড়। তাহমিনা রেদনের গলা আরো জোরে চেপে ধরে, তাতে ধর চেপে বলে, মর তুই। তোর মতো লুচ্চাদের বাঁচার কোনো অধিকার নেই। তোরা সমাজের জন্য রাসায়নিক সার, যা নারীদের জন্য বিপজ্জনক। তখনই নিচের থেকে তাহমিনার ডাক আসায় তাহমিনা রেদনকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে রেদন জোরে জোরে শ্বাস নিতে থাকে। সঙ্গে সঙ্গে সে তাহমিনার দিকে তেড়ে আসতে গেলে তাহমিনা দূরে সরে গিয়ে বলে, খবরদার কাছে আসবি না, না হলে আজ তোর রক্ষে নেই। রেদন নিজের গলা ডলতে ডলতে মুখে আওড়ায়। বউ না শাকচুন্নি বুঝাই মুশকিল। সেও ধীরে ধীরে রুম থেকে বের হয়ে যায়। হঠাৎ তার পা থেমে যায়। আদিত্যর রুমের দিকে। রেদওয়ান কোনো কিছু না ভেবে দরজা খুলে ভেতর প্রবেশ করে কতক্ষণ এইদিক ওইদিক ঘুরে দেখে বেলকনিতে চলে যায় এবং সেখানে আদিত্যকে সিগারেট খেতে দেখে। আদিত্যর পেছনে কারো হাতের ছোঁয়া পেয়ে ঘুরে তাকায়। রেদওয়ানকে দেখে দেখার সাথে সাথে সিগারেটটা পায়ে পিষে দেয়। রেদওয়ান আদিত্যের পাশে এসে দাঁড়িয়ে তার দিকে ঘুরে বলতে থাকে, কি করবি ভেবে দেখেছিস? ফুপি কিন্তু এবার আটঘাট বেঁধে এসেছে। আর তোর কি মনে মুগ্ধতা এত সহজে সবকিছু ছেড়ে দেবে? ভুলে যাস না, তোর আগে কিন্তু মুগ্ধ তিথিকে পছন্দ করেছিল। আদিত্যর ঠোঁটটা কিঞ্চিত করে বাঁকা হালকা হেসে আকাশের দিকে তাকিয়ে সুর তুলে গাইতে থাকে, যতই ঘুরি ওরা রাতে লাটাই তো আমার হাতে। ভাইয়া, তুমি হয়তো 3 বছর আগের কথা ভুলে গেছো, কিন্তু আমার বৈধ স্মৃতি তো ওরা। যতই লাফাক, দিন শেষে কিন্তু আমারই থাকবে। রেদন আদিত্যের কথা জোরে জোরে হেসে বলতে থাকে, মনে থাকবে না আবার কি? তুই যা কাণ্ড করেছিস! অবাজি 25 বছরের দামড়া ছেলে 15 বছরের মেয়েকে চকলেট ও টেডির লোভ দেখিয়ে ঝুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিয়েছিস। যা অষ্টাদশী কন্যা এখনো জানে না, ইভেন বাড়ির কেউ জানে না। ডেঞ্জারাস ভাই তুই। আদিত্য পকেটে হাত গোছায় মুচকি এসে বলতে থাকে, আমার রেড চেরির জন্য আমি সব কিছু করতে পারি, সব। শুধু বকেটা বোঝে না, আমাকে খালি ভুলই বুঝতে জানে। রেদন একটা শ্বাস ফেলে আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, সামনে কিন্তু অনেক কঠিন সংগ্রাম তোর, ঘরে এবং বাইরে দুদিকেই। আদিত্য মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে বলে উঠছে, মাহাতি খান আদিত্য কখনো কোনো সংগ্রামে হারেনি, আর কখনো হারবেও না। রেদন চলে যাবে রুম থেকে, কিন্তু হঠাৎ করে কিছু একটা মনে পড়তে পিছু ফিরে জিজ্ঞেস করে, আর কয় মাস আছে তোর হাতে? আদিত্য পিছু ফিরে রেদওয়ানের সামনে এসে বলে, বেশি নেই, হয়তো 20 দিনের মতো, কারণ আমি মাঠে সরাসরি না নামলে প্লেয়ার আউট করতে পারবো না। রেদওয়ানের মুখটা চুপসে যায়, গিয়ে বলে, ও তাহলে তো আর বেশি দিন নেই। আশা করি সবকিছু যেন ভালো হয়। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রেদন ফটাফট রুম ত্যাগ করে। তিথি সকাল থেকে আদিত্যকে ইগনোর করে চলেছে, কেন যে সেটা নিজেও জানে না। আদিত্যকে উপরে উঠতে দেখে সে ফটাফট সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। তিথি এবং সোফায় স্নেহার পাশে গিয়ে বসে পড়ে। তখন সদর দরজা দিয়ে মুগ্ধ প্রবেশ করে। তিথিকে দেখা মাত্রই
তার কাজ ঘেঁষে বসে পড়ে। ও ফারু, তোকে এক মুহূর্ত দেখার জন্য রোগীদের তাড়াতাড়ি করে চলে এসেছে। তিথি না বোঝার ভান করে বলে ওঠে। আমাকে তো প্রতিদিন দেখো ভাইয়া, এখানে তাড়াতাড়ি করে আসার কি দরকার? মুগ্ধতপ্ত শ্বাস ফেলে বিড়বিড় করে বলতে থাকে। আমার ভালোবাসা নদীর মতো, গন্তব্য জানে না, শুধু তোর দিকে বয়ে চলে। আচ্ছা ফারু, তোর 3টা স্বপ্নের কথা আমাকে বল, যা তুই পূরণ করতে চাস। তিথি কিছুক্ষণ ভেবে বলতে থাকে। ভাইয়া আমার তেমন কোনো স্বপ্ন নেই, তবে তোমরা তো সবাই জানো আমার ডক্টর হওয়ার ইচ্ছা। প্রথমে এটা, আর যদি বাহ্যিক স্বপ্ন বলতে হয় তাহলে আমার না করে নিশি রাতে পাহাড়ি এলাকায় বাইকে করে ঘোরার অনেক স্বপ্ন, কিন্তু আমাদের বাড়িতে তো কেউ বাইকে চালায় না। মুগ্ধ মুখটা চুপসে বলতে থাকে। আমিও চালাতে জানি না, শুধু গাড়ি ছাড়া। এটা বাদে আর কি কি স্বপ্ন রয়েছে? স্বপ্ন তো অনেক আছে, যেমন এক বাইকে চড়া, দুই আমার বাইক চালানোর অনেক ইচ্ছে, এবং আমার একটা বাইকের শোরুম থাকবে, বেশি না 3-4টা বাইক হলেই চলবে, যেগুলো থাকবে আমার পছন্দের রঙের মতো। যখন তখন যে কোনো একটা বাইক নিয়ে ট্রাভেল করবো। আর শেষ শেষ ইচ্ছেটা হচ্ছে আহ একদিকে লাল টুকটুকে শাড়ি পরে কারো জনে বউ সাজবো বলে লজ্জায় মুখ ঢেকে ফেলে। মুগ্ধ তিথির কথা শুনে মিটিমিটি করে হেসে বলতে থাকে। ডাক্তার হওয়ার স্বপ্ন তো তোর পাশে আমি সবসময় আছি, কিন্তু তোকে হয়তো কোনোদিন বাইকে চড়ানো বা বাইক চালাতে শেখাতে পারবো না ঠিকই, কিন্তু কোনোদিন লাল টুকটুকে বউ সাজাবো। তিথির মুখটা গোমরা করে বলে উঠছে। কিন্তু আমার যে প্রথম শখ বাইকে ঘোরা, তা কি কখনো পূরণ হবে না? ওপর থেকে আদিত্য সব দেখছিল, কাউকে কিচ্ছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। সোফায় বসে থাকা স্নেহা তিথিকে গুঁতা দিয়ে কানে কানে ফিসফিস করে বলতে থাকে। আরে চিন্তা করিস না, তোর শখ পূরণ হবে। আদিত্য ভাই চালাতে জানে, কোনো একদিন বলবি, দেখবি ঠিকই তোর শখ পূরণ করে দিবে। তিথি বড় বড় চোখ করে অবাক হয়ে বলতে থাকে। সত্যি আদিত্য ভাই বাইক চালাতে জানে? স্নেহা এপাশ ওপাশ মাথা দুলে হ্যাঁ বোঝায়। মুগ্ধ স্নেহা এবং তিথির ফিসফাস করে বলতে থাকা কথা শুনতে পায় না, তাই বিরক্ত হয়ে জিজ্ঞেস করে। কিরে, তোরা দুজন কি ফিসফিস করছিস? তিথি আর স্নেহা একটা বলদ মার্কা হাসি দিয়ে মাথা দোলায়। সুফিয়া খান রান্নাঘর থেকে তিথিকে জেগে ওঠেন। তিথি এক লাফে দৌড়ে রান্নাঘরের দিকে। তিথির মুখটা চুপসে যায়, কেননা সুফিয়া খান হাতে ট্রে ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তিথিমা, চাটা নিয়ে আদিত্যকে দিয়াই তো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ট্রে নিয়ে উপরে চলে যায়। ভয়ে ভয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। গতকাল রাতের ঘটনার জন্য তিথি আদিত্যকে ইগনোরই করছিল, কেন জানে। আদিত্যর সামনে গেলে তিথি লজ্জা লজ্জা পায় ভীষণ। উকি দিয়ে হালকা করে রুমে পুরো চোখ বুলিয়ে নেয়। না, আদিত্য ভাই রুমে নেই, এই সুযোগে ট্রেটা টেবিলে রেখে দিয়ে আসি। তিথি আস্তে আস্তে রুমে ঢুকে চায়ের ট্রেটা টেবিলের উপর রেখে দিয়ে যেই না পিছু ফিরে, তখনই আদিত্যকে দরজার পাশে দেখে তিথি পাথরের মতন দাঁড়িয়ে যায়। আদিত্য তিথিকে এক টান মেরে তার কাছে নিয়ে এসে দেয়ালের সাথে চেপে ধরে বলে। ইগনোর করছিস কেন? সকাল থেকে আমাকে দেখলে পালাপালি করিস কেন? তিথি আমতা আমতা করে জবাব দেয়। না মানে এমনি। এমনি এমনি মানুষ কাউকে ইগনোর করে? আগে জানতাম না তো। তিথি কি বলবে ভেবে পায় না, সে নজর এদিক ওদিক ঘোরাতে থাকে। আদিত্য তিথির চোয়াল শক্ত করে চেপে ধরে বলে। এদিকে তাকা, তোর নজর শুধু আমার দিকে আছে, বুঝতে পেরেছিস? তিথির মাথা নেড়ে হাঁ পোছায়। এবার আদিত্য তিথি চোয়াল ছেড়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে। তোর সব স্বপ্ন আমি পূরণ করে দেব, শুধু একটু ধৈর্য ধরে থাকিস। লাল টুকটুকি বউ হওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ করবো আমি, খুব তাড়াতাড়ি। তিথি আদিত্যর কথায় মাথা তুলে বলতে থাকে। সত্যি তো আমার লাল টুকটুকে বউ হওয়ার স্বপ্ন পূরণ করবেন? সত্যি। আদিত্য তিথির কপালে কপাল ছেঁকে জোরে জোরে শ্বাস নিয়ে তিথির একটি হাত তার বুকের বাঁ পাশে চেপে ধরে বলতে থাকে। শুনতে পারছিস আমার স্পন্দন? কিছু কি ফিল হচ্ছে? তিথি পুরো স্তব্ধ। আদিত্যর স্পন্দন এত জোরে জোরে বেজে চলেছে, সে বুকে কান দিয়ে শুনতে থাকে সেই মধুর স্বর। এত জোরে জোরে লাফাচ্ছে কেন আপনার হৃৎপিণ্ড? আদিত্য চোখ বন্ধ করে জবাব দেয়। কিন্তু কেন? আদিত্য চোখ বন্ধ অবস্থায় বলতে থাকে। কারণ তুই ঝুলছিস বলে হৃৎপিণ্ডের গতিপথ বেড়ে গেছে। কারণ হৃৎপিণ্ডটা যে তুই, মালিকের পরশ পেয়ে হৃৎপিণ্ডটা এইভাবেই লাফাচ্ছে। তিথি আদিত্যর বুক থেকে মাথা তুলে অবাকের সুরে বলতে থাকে। এই হৃৎপিণ্ডের মালিক আমি? হৃদয়ের মালিক তুই। তুই ছাড়া
তুই ছাড়া এই হৃদয় আর কারোতেই সীমাবদ্ধ নেই। দরজার বাড়ি থেকে সব দেখেছিল মুগ্ধ। তার রাগে সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছিল। সে কিছুতে আদিত্যর কাছে হেরে যাবে না, কিছুতেই না। ফারু একমাত্র তার, দরকার পড়লে পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। তবুও ফারু শুধুমাত্র মুগ্ধের হবে। ছাদে বসে বসে একা একা জরিনা পেয়ারা খাচ্ছিল। খুব তাড়াতাড়ি তারা আবার বাড়িতে ফিরে যাবে সালমা বেগমের সাথে, তাই কিছুটা মন খারাপ নিয়ে বসে আছে ছাদে। কেন জানি এই কয়দিনে এই বাড়ির প্রতি মায়া জন্মে গেছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তখনই পেছন থেকে কেউ সঙ্গে সঙ্গে জরিনা ধরফড়িয়ে বুকে থুতু দিয়ে পিছনে ঘুরে তাকায়। কুদ্দুসকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্যাবলার মতো হাসতে দেখে তার মাথায় রক্ত চড়ে বসে। সে কুদ্দুসের শার্ট টেনে ধরে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। কিন্তু অবাকের বিষয় হলো যে কুদ্দুস আজকে কোনো ঝগড়া না করে জরিনাকে একটানে মেরে নিজের বুকে জড়িয়ে ধরে জোর করে চুমু খেয়ে বসে। কুদ্দুস ঠাস আবার একটি থাপ্পড় পরে কুদ্দুসের গালে। জরিনা ঠোঁট মুছে কুদ্দুসকে গালি দিয়ে বলে, কুত্তার বাচ্চা, কি করলি এটা? জেনা আরেকটা থাপ্পড় মারতে যাবে, কুদ্দুস জোর করে আরেকটা চুমু খেয়ে বলে, আমার বউ হয়ে যা। আই লাভ ইউ মিস জরিনা আপা। জরিনা রেগে বুম হয়ে জোরে জোরে চিৎকার দিয়ে কুদ্দুসের কাছে যাবে। তখনই কুদ্দুস দৌড়াতে থাকে পিছু পিছু জরিনা পায়ের জুতো নিয়ে কুদ্দুসকে দৌড়ানি দেয়। কুদ্দুস দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, ওরে জরিনা হয়ে যা আমার কারিনা, উমা হয়ে যা আমার বউ। জরিনা আরো ক্ষিপ্ত গতিতে কুদ্দুসের দিকে তেড়ে যায়। হঠাৎ করে কিছু একটার সাথে পা পিছলে স্লিপ খেয়ে পড়ে যেতে নিলেই এক দৌড়ে কুদ্দুস এসে জরিনাকে আগলে নেয় এবং ফটাফট আরেকটি চুমু খেয়ে বসে। এবং এই চুমু সেই চুমু না, একটা দীর্ঘ সময়ের চুম্বন। জরিনা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু কুদ্দুস তাকে ছাড়ে না। তাই জরিনা আর উপায় অন্ত না পেয়ে কুদ্দুসের আবারও মেন পয়েন্টে লাথি মারে। সঙ্গে সঙ্গে কুদ্দুস জরিনাকে ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ে। জরিনা ছাড়া পাওয়া মাত্রই কুদ্দুসের মাথা এলো পাথারি মাথা থাকে। টাকলার ঘরের টাকলা, তোর ঠোঁট কেটে দিব আমি। ছি ওয়াক থু, শালা থুতু খাইয়ে দিল। ওয়াক থু, চুম্মা চাটি মানে থুতু খাওয়া। ছি ছি ছি, ওয়াক, আমার বমি আসতেছে। ছ্যা। কুদ্দুস মাটিতে লুচিয়ে পড়ে কাতরাতে কাতরাতে বলে হচ্ছে, শালি নিজের ভবিষ্যতে নিজেকে অন্ধকার করিস? তুই কি আর কিছু দেখিস না? ডাইরেক্ট মেন পয়েন্টে লাথি মারিস। এখন তোকে আমি আমার হাবাগুবার মা বানাবো কি করে জরিনা রে? মর তুই টাকলা। বলে যেন আগে ফুসতে ফুসতে চলে যায়। ভালোবাসা মানে সবসময় একে অপরের হাত ধরা নয়। অনেক সময় ভালোবাসা মানে তাকে দূর থেকে দেখে মুগ্ধ হয়ে থাকা। কিছু অনুভূতি মুখে বলা যায় না, বলা গেলেও বোঝানো যায় না। একতরফা ভালোবাসা ঠিক সেই রকম। তুমি সব কিছু করো কিন্তু তাকে বলতে পারো না, কারণ তুমি জানো তার জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই। তবুও তার কষ্টে তুমি ব্যথা পাও, তার হাসিতে তুমি বাঁচো। এই এক অদ্ভুত বন্ধন যার কোনো স্বীকৃতি নেই তবুও তা ভাঙার ক্ষমতা তোমার নেই। ঠিক সেই রকমই ভাবে একতরফা ভালোবেসে যাচ্ছে আরমিন আদিত্যকে। দূর থেকে তাকে প্রতিদিন দেখে, অনুভব করে তার হৃদয়ের অন্ত্রে অন্ত্রে, কিন্তু হয়তো সে জানে আদিত্য এই জীবনে কখনো তার হবে না। তাও সে হাল ছাড়েনি। মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আদিত্যকে চাওয়ার শেষ আর্জি করে যাবে সৃষ্টিকর্তার কাছে। টঙের দোকানে আদিত্য আর তার বন্ধুরা বসে চা খাচ্ছিল। কলেজে যাওয়ার পথে আরমিন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। সে এখনো মনে প্রাণে বিশ্বাস করে, মন থেকে কিছু চাইলে তা উপরওয়ালা তার ঠিকই দিয়ে দেয়। আরমিন অপলক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকে তপ্ত শ্বাস ফেলে, মনে মনে বলতে থাকে, আদিত্য, আপনি হয়তো কখনো বুঝবেন না আমি আপনার দিকে তাকিয়ে কতবার নিজের পৃথিবীটা গুছিয়ে ফেলেছি। আপনি যখন চোখ মেলে তাকান, মনে হয় কোনো বিড়ালের চোখে রূপলি চাঁদ লুকিয়ে আছে। ঠান্ডা ধূসর আর অনিবার্যভাবে টেনে নেওয়া এক মোহ যা আমাকে আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করে। আরমিন সামনের দিকে হাঁটতে থাকে, আদিত্যর থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে ফেলে এবং তার চোখ থেকে অনবরত চোখের জল চপচপ করে পড়তে থাকে। আচ্ছা, আমি তো গরিব আর আদিত্য বড়লোক বাড়ির ছেলে বলে সেজন্য কি আমার ভালোবাসা পূর্ণতা পাবে না? কিন্তু বিশ্বাস করো পৃথিবী, আমি আদিত্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসি।
হয়তো খুব বেশি ভালোবাসি। নাক টেনে সযত্নে চোখের জল মুছে মুখটাকে কঠিন করে আরমিন দাঁতে দাঁত চেপে বিড়বিড় করতে থাকে। আমি জানি আমার চেহারা সুন্দর নেই, পোশাকে জৌলুস নেই, তবুও হৃদয়ে গভীরে আপনার জন্য যে প্রেম পুষে রেখেছি তাতে পুরো দুনিয়া হেরে যাবে। আমি হারবো না আপনাকে পাওয়ার জন্য। আমি সব কিছু করতে পারি আদিত্য, সব কিছু। আরমিন তাদের সামনে তাড়াতাড়ি পা চালিয়ে চলে যেতেই থাকে মাথা নিচু করে। আদিত্য এক পলক খোনা চোখে যে আবারও মনোযোগ দেয় বন্ধুদের দিকে দিয়ে। হঠাৎই পাশ থেকে কিছু বাজে ছেলে কোনো মেয়েকে নিয়ে বাজে কথা বলছিল। আদিত্য প্রথমে এত গুরুত্ব না দিল, কিন্তু কিছুক্ষণ পর ঠিকই তার কান গরম হয়ে যায়, কেননা ছেলেগুলো স্নেহা আর তিথিকে নিয়ে বাজেই কথা বলছিল। একজন ছেলে তো তিথিকে নিয়ে পুরো অশ্লীল কথাই বলে ওঠে। তখনও তারা আদিত্যকে খেয়ালই করেনি। আদিত্যের রাগে তার চোখ দুটো জ্বলে উঠেছে দাও দাও আগুনের মতন, নাক ফেঁপে উঠেছে ক্রোধে, নিঃশ্বাস ভারী ও অসংযম সম্পন্ন, কপালের শিরাগুলো ফেটে পড়ার উপক্রম। তড়াৎ করে দাঁড়িয়ে সব ছেলেগুলোর কাছে এগিয়ে আসে, সেই ছেলের কলার ধরে টেনে এনে তার মাথায় চায়ের কাপ দিয়ে আঘাতি করে। সঙ্গে সঙ্গে ছেলেটির মাথায় কাপটি ভেঙে চুরমার হয়ে যায় এবং ছেলেটি মাটিতে লুচিয়ে পড়ে। আদিত্য ক্ষিপ্ত গতিতে গিয়ে আবারও টেনে তুলে একের পর এক ঘুষি মারতে থাকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না রক্তাক্ত করে ফেলে। ইরফান, রুদ্র তাড়াতাড়ি করে আদিত্যকে চেপে ধরে। ততক্ষণে লোকজনের ভিড় জমে গেছে সেখানে। আদিত্য যাতে ধর চেপে সেই ছেলের উদ্দেশ্যেই বলতে থাকে, শুয়োরের বাচ্চা, তোদের ঘরে মা বোন নেই? তোর সাহস কি করে হলো আমাদের বাড়ির মেয়েদের নিয়ে বাজে কথা বলার? তোদের তো আমি। কথাটা বলে ইরফান আর রুদ্রের থেকে নিজেকে ছাড়াতে থাকে, কিন্তু তার শক্তি পেরে ওঠে না। কিন্তু কতক্ষণ ইরফান আর রুদ্র আদিত্যকে আটকে রাখবে? অবশ্যই তারা আদিত্যর শক্তির কাছে হেরে যায়। আদিত্য ছাড়া পেয়ে ওই ছেলেটার কাছে গিয়ে পকেট থেকে সিগারেট বের করে তার লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। সবাই একে অপরের দিকে ছাড়াছাড়ি করছে যে আদিত্য কি করতে চাইছে। আদিত্যর বুকের ভেতর তাণ্ডব চলছে, নিঃশ্বাস উঠে যাচ্ছে গর্জনের মতো, ছোট ফাঁক করে দাঁত কুচিয়ে ধরে রেখেছে। গলার শিরাগুলো যেন বিস্ফোরণের ঠিক আগে টান টান হয়ে উঠেছে। এক ঝটকা আদিত্য জ্বলন্ত সিগারেটটি ছেলেটির ঠোঁটে চেপে ধরে শক্ত করে। ছেলেটি তীব্র যন্ত্রণা ছটফট করতে থাকে, তাও আদিত্য এক চুল পরিমাণও সরে না, শক্ত করে জ্বলন্ত সিগারেটটা চেপে ধরে রেখেছে। আদিত্যের কাণ্ডে সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো কথা নেই। ইরফান তাড়াতাড়ি গিয়ে আদিত্যকে সর্বশক্তি দিয়ে ছাড়িয়ে নেয়। পাগল হয়ে গিয়েছিস আদিত্য? ভরা বাজারে এটা কি করছিস? আদিত্য খ্যাপা সারের মতো ফোঁস করতে করতে বলে হচ্ছে, হ্যাঁ, পাগল হয়ে গিয়েছিল। ওই কুত্তাদের কলিজা কত বড়, আমাদের বাড়ির মেয়েদের নিয়ে কথা বলে। ওর কলিজা কেটে না দেখলে আমার শান্তি হবে না। ইরফান আদিত্যের পিছে হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, ভাই শান্ত হ, এত উত্তেজিত হলে চলবে না, একটু শান্ত হ। দাঁড়িয়ে থাকা লোকজন একে অপরের কানে কানে ফিসফিস করতে থাকে এবং আদিত্যকে তারা উচ্চ পাল্টা কথা শোনাচ্ছে। কিছু মিনিট পর আদিত্যর রাগ কিছুটা কমলে আদিত্য সেই ছেলেটির কাছে যেতে থাকে। আদিত্যকে আবার আসতে দেখে ছেলেটি এবং তার দলবল ভয়ে গুটিয়ে উঠছে। আদিত্য ছেলেটির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে হচ্ছে, নারী হলো মা, বোন, জীবনসঙ্গিনী। তাদের বাজে কথায় নয়, তাদের প্রতি ভালোবাসার, সম্মান আর শ্রদ্ধা আমাদের পরিচয় হওয়া উচিত। নারীদের নিয়ে বাজে কথা মানে নিজের মাতৃসত্তাকে অপমান করা, কারণ আমরা সকলে এসেছি একজন নারীর গর্ভ থেকে। আদিত্য কিছুক্ষণ থেমে ছেলেটির ঠোঁটে আঙুল বুলিয়ে বলতে থাকে, শোন, রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের নিয়ে বাজে কথা বললে পুরুষ হবি না, হবি কুকুরের মতো, যে শুধু ঘেউ ঘেউ করে কিন্তু সম্মান বোঝে না। যে মেয়েকে তুই অপমান করছিস সেও কারো বোন, কারো মেয়ে, আর তুই তো নিচে কারো ভাই। আজ না বুঝলেও কাল বুঝবি। তোর নিজের বোন বা বউ যখন এরকম কথা বলবে তখন সহ্য করতে পারবি তো? ছেলেটি লজ্জায় মাথা নুইয়ে ফেলে। সে আদিত্যর পা জোড়া আঁকড়ে ধরে বলে ফেলে, ভাই আমি আর এমনটা করব না কখনো, কোনো নারীদের নিয়ে বাজে কথা না, একেবারে এইবারের মতো মাফ করে দিন। আদিত্যর ছেলেটির দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরে। পেছন থেকে ইরফান আর রুদ্র আসে। হঠাৎ জিজ্ঞেস করে রুদ্র, তুমি কি ছেলেটাকে মাফ করে দিয়েছিস? হাঁটতে হাঁটতে আদিত্য থেকে যায়, পকেটে হাত গোজায়, পেছন ফিরে জবাব দেয়, না, কখনো না। ওরা আমার স্ত্রীকে নিয়ে অসম্মান করেছে, তাকে কখনো মাফ করতে পারবো না। রুদ্র মৃদু হেসে বলে হচ্ছে,
বুঝলাম, তা তোর স্ত্রী কি জানে তার আজ তো গোটা একটা হাতির মতো স্বামী আছে, আর যেই স্বামী কিনা ডাইরেক্ট একজন মেয়ে। চুপ একদম। আর একটা কথা বলবে না তুই, রুদ্র। এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, এসব ফালতু কথা বলে আরো মেজাজ খারাপ করে দিস না। রুদ্র মুখ ভেঙচি দিয়ে বলে, যা বাবা, আমি কি করলাম? হাসা কথার দাম নেই, তাই না?